একটি বিষয় জানেন যে ব্যবসায়িক মহলে যারা আমদানি রফতানি করেন এবং ব্যবসার সঙ্গে যারা জড়িত তাদের আলোচনায় কিন্তু চট্টগ্রাম বন্দরের বাড়তি শুল্কের বিষয়টি আগামী 15 অক্টোবর থেকে বন্দরের এই বাড়তি শুল্ক কার্যকর হতে যাচ্ছে। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা আনতে চাই। চট্টগ্রাম স্টুডিওতে রয়েছেন আমাদের একজন অতিথি খায়রুল আলম সুজন, যিনি পরিচালক বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন। জনাব খায়রুল আলম সুজন, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস 24-এ। যে বিষয়টি বলছিলাম যে আগামী 15 তারিখ থেকে যে বাড়তি শুল্কটি আসলে আরোপ হতে যাচ্ছে, এটি নিয়ে ব্যবসায়িক মহলের প্রতিনিধি হিসেবে এবং আপনি শিপিং এজেন্টের অ্যাসোসিয়েশনের একজন পরিচালক, আপনারা বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন? এটি আমাদের জন্য একটি নতুন করে একটি চিন্তার ভাঁজ আমাদের কপালে কিন্তু সংযুক্ত হলো। কারণ আমরা যারা বিজনেস করছি, কারণ আমাদের সেই বিজনেসের সাথে কিন্তু পুরোপুরি আমদানি এবং রপ্তানি, বাংলাদেশের আমদানি এবং রপ্তানি পণ্যের যে বাণিজ্য পুরোটাই কিন্তু এটা জড়িত। আর আপনারা জানেন যে আমাদের দেশের আমদানি এবং রপ্তানি পণ্যের যে প্রভাব, সেটা আমাদের অর্থনীতিতে কীভাবে এটিকে বিচরণ করছে, সেই বিষয়টি নিয়ে আমরা মূলত চিন্তিত। কারণ যদি কোনো কারণে বন্দরের সেবার মাসুলের বেড়ে যায়, সেটার প্রভাব কোনো না কোনোভাবে সেটা ভোক্তার উপরে কিংবা রপ্তানিকারক যারা আছেন তাদের উপরে পড়বে। এই যেমন ধরেন আমাদের যে আমদানিকারক যারা আছেন তারা কিন্তু আমদানির যে পণ্যগুলো আছে তাদের যে বর্তমান যে কস্টিং আছে সেই কস্টিংয়ের সাথে যে অতিরিক্ত যে আপনার বন্দরের যে সেবার মাসুল প্রায় 41% বৃদ্ধি হচ্ছে, সেটি কিন্তু যুক্ত হবে। এই যুক্তর ফলে কিন্তু আমাদের একদম ভোক্তা পর্যায়ে যারা আমদানিকারকের যে আপনার যে বিচরণ আছে তাদের উপরে কিন্তু এটার একটি প্রভাব পড়বে এবং পণ্যের দাম বেড়ে যাওয়ার অনেক সুযোগ আছে। আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা হওয়ার সম্ভাবনা আছে, আমি যে কথাটা বলছি, এবং যাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যারা রপ্তানিকারক আছেন, তাদের কিন্তু প্রায় 3 ভাবে কিন্তু এই আপনার মাসুলটা বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা আছে। যেমন যারা কাঁচামাল রপ্তানি করেন, রপ্তানির উপরে কিন্তু এই 41% বৃদ্ধি হচ্ছে। আবার যখন তিনি এই পণ্যটা আমদানি করেন তারা কিন্তু এই কাঁচামালের উপরে কিন্তু 41% কিন্তু এই যে মাসুলটা বৃদ্ধি হচ্ছে। আবার এটা যখন পোশাক তৈরি করে যখন রপ্তানি করবেন, এই রপ্তানির উপরেও কিন্তু তাকে কিন্তু অতিরিক্ত মাসুলটা কিন্তু তার প্রভাব পড়বে। এর উপরে আপনারা জানেন যে আমাদের যারা প্রাইভেট অবডাকগুলো আছে, যারা ডিপোগুলো আছে, তারা কিন্তু তাদের একটা রপ্তানির উপর মাসুল বৃদ্ধি করেছেন। এটি কিন্তু অনেক বড় হারে বৃদ্ধি করেছেন। এই মাসুলের সাথে চট্টগ্রাম বন্দরের মাসুল যদি যোগ হয়, অবডক এবং চট্টগ্রাম বন্দরের মাসুল যোগ হলে কিন্তু একটি বড় আকার ধারণ করবে। এই বড় আকার ফিগারটার এই যে অর্থ পরিশোধ করেই কিন্তু রপ্তানিকারককে তার রপ্তানি পণ্য আপনার রপ্তানি করতে হবে। তো এই যে সামনে রপ্তানিকারকদের যে বিশাল এক বড় চ্যালেঞ্জ, এমনিতেই সারা বিশ্বে আমাদের রপ্তানি নিয়ে আমরা নানান মুখে চিন্তাভাবনার মধ্যে আছি, তার মধ্যে যদি এই অতিরিক্ত মাসুলটা যদি যোগ হয়, এই রপ্তানিকারকরা তাদের আগামী দিনের যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলোকে তারা কিভাবে মোকাবেলা করবে সেটি নিয়েই কিন্তু আমরা আসলে চিন্তার মধ্যে আছি। যে আমার দ্বিতীয় প্রশ্নটা আসলে এই বিষয়টি নিয়ে আপনাকে করতে চাই যে 41% যেটি আসলে শোনা যাচ্ছে যে 41% বাড়তে পারে এবং রপ্তানিকারকরা এক ধরনের ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছেন। কিন্তু ব্যবসায়িক মহল, বাংলাদেশ তো একটা মানে বিজনেস ফ্রেন্ডলি মানে দেশ, বা এই সেক্ষেত্রে আমদানি রপ্তানির এই যে গতিটা, এখন বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা, এটি সচল রাখার জন্য উপায়গুলো আসলে কি হতে পারে? এই যে 41%-এর কথা আমরা বলছি, সেটিকে এই শুল্ককে করতে গেলে পণ্যের উপর দাম বাড়ানো সহ অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আসলে কতটুকু সময় উপযোগী বা যৌক্তিক, বা সেই সুযোগটি আসলে রয়েছে কিনা প্রকৃত অর্থে? আমাদের কাছে যে আমরা যেটি চেয়েছিলাম আমরা যে বন্দর ব্যবহারকারী হিসাবে এই মুহূর্তে কোনো রকমেই কোনো মাসুল বৃদ্ধি না করার পক্ষে। তারপরও যেহেতু তারা বন্দর যে যুক্তি দেখিয়েছে যে তারা অনেক বছর থেকে মাসুল বৃদ্ধি করছে না, তো আমরা তারপরে বলছিলাম 10 থেকে 15% উপরে যেন কোনো মতেই না হয়। যে আমি একটি যুক্তি আপনার কাছে এখানে তুলে ধরছি। যখন চট্টগ্রাম বন্দর 1986-এ যখন মাসুল বৃদ্ধি করা হয়, তখন মাসুলের বৃদ্ধি ছিল আপনার আমাদের মাসুলটা কিন্তু পরিশোধ করতে হয় ডলারের মাধ্যমে। তখন 86-এর মাসুলের ডলারের দাম ছিল 30 টাকা 41 পয়সা। বর্তমানে সেই ডলার কিন্তু বৃদ্ধি হয়ে প্রায় 122 টাকার উপরে। অর্থাৎ ইতিমধ্যে কিন্তু সেই 86 সাল থেকে এই 25 মানে 2025 পর্যন্ত ইতিমধ্যে কিন্তু প্রায় 4 থেকে 4.5 গুণ অতিরিক্ত কিন্তু মাসুল বৃদ্ধি ইতিমধ্যে হয়ে গেছে। তার উপরে আমরা যেই জিনিসটা বারবার তুলে ধরার চেষ্টা করছি, বন্দর কিন্তু একজন সেবা প্রতিষ্ঠানকারী, সেবার মাধ্যমে সে যতগুলো মাসুল এই পর্যন্ত নিয়ে থাকে তার উপরে কিন্তু বন্দর ইতিমধ্যে কিন্তু তার যে সেবার মাসুলের উপরে যে
চার্জগুলো নিয়ে সে ইতিমধ্যে কিন্তু সে একটা লাভজনক প্রতিষ্ঠান পরিণত হয়েছে। জি। তার অর্থ সে ব্যয় করে চট্টগ্রাম বন্দরকে সুসজ্জিত করেছে, বর্ধিত অংশ করেছে এবং অতিরিক্ত অর্থ কিন্তু সে অনেক বন্দরে কিন্তু সে দিয়ে সেই বন্দরগুলোকে সাপোর্ট দিয়েছে। তারপরেও কিন্তু তার কাছে কিন্তু অনেক অর্থ সঞ্চয় আছে। তো এই মুহূর্তে আমরা যেটি বলেছিলাম যে তারপরেও কেন বন্দর এই মাসুল বৃদ্ধি করতে যাচ্ছে। বন্দর কিন্তু কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান না, বন্দর হচ্ছেন সেবামূলক প্রতিষ্ঠান। এই বন্দর যদি মাসুল বৃদ্ধি করে তার প্রভাব যেরকমভাবে আমাদের আমদানিকারকদের উপরে পড়বে, রপ্তানিকারকের উপরেও কিন্তু সেটি 3 গুণ আকারে যে পড়ছে। যেহেতু ডিপোর রেটটা যদি যোগ হয় তাহলে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে আমাদের যারা আমাদের আমদানিকারক এবং রপ্তানিকারকগুলো আছেন তাদের যে ব্যবসাগুলো তারা পরিচালনা করতে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে কতটুকু সক্ষম থাকবেন সেটি এখন আগামী দিনে দেখার বিষয়। তার মানে আপনারাও এই বিষয়টি নিয়ে আসলে সন্দিহান। এখন এর আগে আমরা একটা এর উপরে উদ্যোগের যদি কথা- আপনি আমাকে স্যার একটু জিনিস, আমি যে ব্যক্তিগতভাবে যদি জি জি বলুন। জি 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 বলেন। এখন আপনার কথার সাথে আমি মানে একদমই মানে উদ্যোগের কথা কি বুঝতে পেরেছি বলছিলেন? বিষয়টা। আপনি বলছিলেন যে ব্যবসায়িক মহল এখনো মানে সেই বিষয়টি যেহেতু ফেস করেন তারা এখন আসলে বিষয়টি নিশ্চিত না। এখন এমন অনিশ্চয়তার মধ্যে এবং আপনি বলছিলেন যে বন্দরের ডেভেলপমেন্ট হয়েছে, সেক্ষেত্রে আমরা নৌ উপদেষ্টাকে বলতে শুনেছিলাম যে 1 মাস এটি পেছানো হবে এবং আপনাদেরও একটি যৌক্তিক দাবি ছিল যেটি 15%-এর উপরে যেন না যায়। ছোট করে যদি বলেন যে এটি আসলে কেন কার্যকর হলো না, নৌ উপদেষ্টা যেটি বললেন সেটি কেন কার্যকর হলো না, বা আপনাদের এই মতামতকে কেন আসলে প্রাধান্য দেওয়া হলো না? না, এটি তারা কি বিবেচনায় নিয়েছেন আমরা ঠিক জানি না। তবে আমরা যেহেতু ডলারে আপনার এই ধরনের মাসুলগুলো পরিশোধ করে থাকি, ডলারের যখনই আপনার বেড়ে যায় টাকার অঙ্কে তখন কিন্তু বন্দরের চার্জ অটোমেটিক বেড়ে যায়। আপনি যদি সেই 86 সাল থেকে এই পর্যন্ত দেখেন প্রতি বছরই কিন্তু গড়ে 3.61 হারে কিন্তু এই মাসুলগুলো কিন্তু বৃদ্ধি হয়েছে, বৃদ্ধি হয়ে কিন্তু আজকে এই পর্যায়ে এসছে। তো এই মুহূর্তে আসলে মাসুল বৃদ্ধির আমরা পক্ষে ছিলাম না। তারপরেও যখন বিভিন্ন প্রেক্ষাপটে এই বন্দর এই প্রস্তাবগুলো দিয়েছিল আমরা বললাম যে আমরা 10 থেকে 15% উপরে চাচ্ছি, মানে বাড়াতে কোনো মতেই আমরা প্রস্তুত ছিলাম না। তারপরে কি কারণে এই ধরনের সিদ্ধান্তগুলো এসছে আমরা আসলে জানি না, কারণ আমাদের সাথে খুব বেশি এইটা নিয়ে আলোচনা হয় নাই। একটা কি দুটো মিটিংয়ের পরেই কিন্তু এই সিদ্ধান্তগুলো আপনার নিয়েছেন, আপনার এই মন্ত্রণালয়গুলো এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। আমরা আমাদের সাথে যে মানে আরও পূর্ণাঙ্গভাবে এবং একেবারে ছোটোখাটো যে বিশ্লেষণগুলো সেই বিশ্লেষণের পর্যায়ে পর্যন্ত কিন্তু আমাদের সাথে এইগুলো বিশ্লেষণ করা হয়নি যে কিভাবে কিভাবে আমরা কোন কোন পর্যায়ে যে আমরা কোন কতটুকু বাড়ালে পরে আমাদের যে ব্যবসায়িক গতিটা। জি জনাব খায়রুল আলম সুজন, আমাদের সময় স্বল্পতা রয়েছে যার কারণে খুব বেশি আলোচনাটা আর বিস্তৃত করা গেল না। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালকের সঙ্গে কথা বলছিলাম। বন্দরের যে শুল্ক বৃদ্ধি করা হয়েছে এবং সেটি আগামী 15 অক্টোবর থেকে কার্যকর করা হবে সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম।